সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, অভিনয়ের শুরুটা কিভাবে হয়? তোমার পরিবারে কি কেউ ছিল নাকি সম্পূর্ণ ছোট থেকে নিজের ইচ্ছা? অভিনয়ের জগতে আসা বলতে আমি স্কুল লাইফে থিয়েটার করতাম। কারণ আমাদের স্কুল থেকে অ্যানুয়াল ফাংশনে বিভিন্ন রকমের নাটক মধুসূদন মঞ্চে স্যার প্রেজেন্ট করাতেন, তো আমরা পার্টিসিপেট করতাম ওখানে। স্কুল লাইফ থেকে একটা ভালো লাগা তো ডেফিনেটলি ছিল, কিন্তু যেহেতু এই প্রফেশনে আমার ফ্যামিলির কেউ নেই বা কোনোদিনই ছিলেন না, তো সেইখান থেকে কিভাবে কানেকশন আসবে বা কিভাবে যাব সেটা আমি বুঝে উঠতে পারিনি। দেন মডেলিং ফ্যাশন আমি খুবই ভালোবাসতাম ছোটবেলা থেকে। তো আমার মডেলিং এ যাওয়া, কলেজ লাইফে মডেলিং এ যাওয়া, এবং মডেলিং থেকে অ্যাকচুয়ালি আমি অডিশন দিতে থাকি অ্যাক্টিং এর জন্য। তো বহু বছর বলতে 4-5 বছর হয়তো ছোট ছোট ক্যারেক্টারের স্ট্রাগল করতে করতে প্রথম আকাশাতেই আমি ব্রেক পাই। সেখান থেকেই মানে জার্নিটা আমার আরো মানে শক্ত কঠিন হয় অ্যাকচুয়ালি। তো তারপরে সুন্দরী। তো আকাশাটের জার্নিটা কম ছিল, কিন্তু সুন্দরী জার্নিটা অনেকটা ছিল, প্রায় 2.5 বছরের। তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, কারণ অনেক বড় একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে হয়েছে। তো ডেফিনেটলি প্রথম দিকে ফ্যামিলি তো সাপোর্ট করে না, সেটা আমাদের মতো যারা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করে তারা জানে যে অভিনয় জগতে আসতে গেলে আমাদের কতটা ফেস করতে হয় ফ্যামিলির সাথে। বিকজ আমাদের ফ্যামিলিরা ভাবে যে আমাদের মেয়ে পড়াশোনা করবে, চাকরি করবে, এটাই ভাবে। করবে? আমাদের অ্যাক্টিং এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটাতে আসুক এটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন চায় না। তো হ্যাঁ, আমাকেও এই ঝামেলাটা মানে খুব গেছে আমার টাইমে, আমার লাইফের উপর দিয়েও 4টে বছর প্রচুর গেছে। ইনফ্যাক্ট শুধু মানে ফ্যামিলি নয়, আমার আশেপাশে পাড়ার লোকজন পর্যন্ত প্রবলেম করতো। আমি যখন বাড়ি ফিরতাম তখন আমার মাকে এসে কমপ্লেন করতো, এত রাতে মেয়ে কেন বাড়ি ফিরছে, কি করছে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে পাড়াতে জবাব দিতে হয়েছে যে কি না কি অ্যান্ড অল। তো যখন ব্রেক পাই ফার্স্টে, তখন থেকে তারা চুপ করে আর তারা বোঝে যে আচ্ছা। তো এটা হচ্ছে স্ট্রাগল পিরিয়ড ছিল। দেন ভালো লাগে, এখন খুব ভালো লাগে, তখন সত্যি খুব স্ট্রাগল করতে হয়েছে। এখন আর মানুষকে বলতে হয় না যে কি করছি আমরা, কেন আমাদের ফিরতে দেরি হচ্ছে। এখন তারা বুঝতে পারে। কারণ আমি মাঝে মাঝে না মানুষকে নিয়ে গিয়ে আমাদের প্রফেশনে নিয়ে গিয়ে বসিয়ে রাখি। আমি বলি যে আপনারা বসুন, বসে বরঞ্চ দেখুন কি হয়। কতটা ধৈর্য ধরে বসে থাকতে হয় প্রথমত। তো সেটা যখন থেকে মানুষ দেখে তখন থেকে বোঝে। আর বোঝার পর তারা সত্যি বলতে গেলে আমাদেরকে এটা বলে যে এই প্রফেশনে কি করে আছিস তোরা, সিরিয়াসলি তোদের প্রফেশনটা অনেক ডিফিকাল্ট। তো হ্যাঁ। এইভাবেই চলছে, এখনো জার্নি চলছে। যখন ওই কঠিন সময়গুলো পার করে এসেছো আর এখন এতটা ভালোবাসা পাচ্ছ, তখন সেই অনুভূতিটা কেমন? আহ, পুরনো কোনো ফ্ল্যাশব্যাক কি মনে পড়ে যে তখন যদি আমি হার মেনে নিতাম তাহলে হয়তো আজ আমি এই জায়গাটায় আসতে পারতাম না? তখন এই কঠিন সংগ্রামগুলো আমি পার করতে পেরেছি বলেই আজ এই জায়গায় এসেছি। এমন কোনো ঘটনার কথা কি মনে পড়ে যে খুব হ্যাঁ, খারাপ গেছে এক্স্যাক্টলি। মানে কোনোদিন? মানে প্রথমত মানুষের কাছ থেকে ভালোবাসাটা পেতে খুব ভালো লাগে যখন সবাই ভালোবাসা দেয়। আর ইনফ্যাক্ট এখনো আমাকে অন্য কি প্রজেক্ট করেছি সেটা পরে, আগে সুন্দরী হিসেবেই ভালোবাসে। তো ওইটা আমার কাছে একটা ভীষণ সফট কর্নার, সুন্দরী ওয়ার্ডটার সাথে পুরো একটা খুব সফট কর্নার। কারণ ওখানে প্রত্যেকটা আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান, ডিরেক্টর, সবার সাথে 2.5 বছরের যে সম্পর্ক, তো সেটা একটা আমার কাছে আলাদাই স্মৃতি। তো আমাকে সুন্দরী বলে ডাকলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে তাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে। তো আর সেকেন্ড হচ্ছে আমি খুব একটা মানে আহ সরে আসার মেয়ে নই, যে ঠিক আছে আজকে হচ্ছে না, আজকে আমি প্রজেক্ট পাচ্ছি না, তার মানে আমি প্রজেক্টটা ছেড়ে দেবো, বা আজকে আমি কাজ পাচ্ছি না তাহলে আমি আমার চিন্তা ভাবনা চেঞ্জ করে আমি অন্য কিছু ভাববো। আমি একেবারেই সেরকম টাইপের মেন্টালিটির নই। আমার যখন মনে হয়েছে এই প্রফেশনে এসেছি, এতটা স্ট্রাগল যখন করেছি, তখন ডেফিনেটলি এই প্রফেশনেই থাকবো, এটাকে আমি যেহেতু ভালোবাসি। আর দেখবে যে কোনো কাজ যেটা তুমি করো না, সেটা যদি ভেতর থেকে ভালোবাসা আসে তাহলে সেই কাজটা এমনি তোমার ভালো হয় আরো। তো আমি জানি অন্য কোনো প্রফেশন আমার জন্য নয়, আমি পারবো না।
তো এই প্রফেশনে থাকলে আমি হ্যাপি থাকবো, আমি ভালো করে কাজটা করতে পারবো। তো ডেফিনেটলি সেটার জন্য এখনো অনেক স্ট্রাগল বাকি আছে। ফার্স্ট অফ অল জীবনে হয়তো প্রথম দিকে স্ট্রাগল করেছি, তারপরে মাঝখানের পিরিয়ডটা হয়তো স্ট্রাগল করতে হয়নি, একটা প্রজেক্ট শেষ হয়েছে, একটা প্রজেক্ট পেয়েছি। বাট আমি সবসময় আর্টিস্টদের কাছ থেকে শুনেছি যে আমাদের আর্টিস্ট পিরিয়ডটা খুব ডিফিকাল্ট হয়, খুব স্ট্রাগল চলে, কিন্তু সেটা আমি মাঝখানে পিরিয়ডে বুঝতে পারিনি, তাই বাট আবার সেই স্ট্রাগল করতে হচ্ছে। তো ডেফিনেটলি আই এম হ্যাপি। আর এখনো মানুষ ভালোবাসা দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা কনফিডেন্ট আছে যে ঠিক আছে, তুমি বেটার কিছু ডিজার্ভ করবে, পাবে, তোমাকে পেতে হবে, তুমি যেও না, অন্য কিছু করো মেগা, মানে এই যে একটা কনস্ট্যান্ট পজিটিভ ভাইবস আমি পাই মানুষের থেকে, তো এটাই আমাকে আরো মোটিভ করে যে এই প্রফেশনে আমাকে থাকতে হবে, লড়তে হবে। তো এটা খুব ভালো লাগছে, মানে আমি তো ছেড়ে যাব না। একদমই আমি একমত তোমার সাথে যে তুমি যে কাজটাই করো না কেন গিভ আপ করা যাবে না। ইভেন আমার টি শার্টেও লেখা আছে যে ফেল বাট নেভার গিভ আপ। যেই কাজটাই করো মানে গিভ আপ করা যাবে না, শেষ অব্দি জিতবা। যেই কাজটাই আমরা করি আমাদেরকে শেষ অব্দি দেখতে হবে, লেগে থাকতে হবে। আমরা প্রথমবারই সাকসেস পাবো এমন না। রবার্ট ব্রুস কিন্তু 7 বার চেষ্টা করার পর পেয়েছিল সাকসেস। তো আমাদের যেই কাজটাই করি আমাদেরকে লেগে থাকতে হবে শেষ অব্দি। গিভ আপ করা একদমই হবে না। খুবই ভালো লাগলো তোমার গল্প শুনে, এবং সামনেও আরো অনেক কিছু পাও এই আশাই ব্যক্ত করছি। এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে চলে যাব।